রাষ্ট্রপতি সাংবিধানিক পদ বটে, কিন্তু অনেকটাই অলংকারিক। তো এই কারণে তিনি এখন যে দায়িত্ব পালন করেছেন বা যেটা করেছেন, আমি আগেই বলেছি যে বঙ্গবন্ধু কন্যা বা আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পরে তার পাশে আমরা যেভাবে আমরা দেখেছি তিন বাহিনীর প্রধানরা গিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়ে তাকে দিয়ে যে ঘোষণাগুলো দেওয়ানো হয়েছে, তো এই পরিপ্রেক্ষিতে আবার যে এই ধরনের একটা পরিস্থিতি বা উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে না। আপনি একটা জিনিস দেখুন, সরকার পরিবর্তনের পরে 3টা পদ কিন্তু গুরুত্বপূর্ণ ছিল: রাষ্ট্রপতির পদ, প্রধান বিচারপতির পদ, স্পিকারের পদ। স্পিকারের বিষয়টা আপনারা জানেন কি হয়েছে না হয়েছে, এটা তো লুকানোর কিছু নেই। প্রধান বিচারপতিকে মব করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো। এবং এই যে আপনার জুলাই আগস্টের সেই আন্দোলনে সরকারের ভূমিকা কি ছিল, পুলিশ প্রশাসনের র্যাবের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে আমরা অনেক দীর্ঘ আলোচনা করতে পারি। কিন্তু যে প্রক্রিয়ায় সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নতুন সরকার এসেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সেটা পুরোটাই কিন্তু অসাংবিধানিক এবং বেআইনি ভাবে হয়েছে। যেহেতু বেআইনি ভাবে এই বিষয়গুলো হয়েছে, আগামী দিনেও এই যে পরিস্থিতি অন্যরকম হবে না, এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। কারণ জুলাইয়ের প্রথম সপ্তাহে সরকার পরিবর্তনের বা এইভাবে যে আন্দোলনটা হঠাৎ করে এই সহিংসতা এবং সেই জঙ্গি যেভাবে তৎপরতা, সেটা যে এমন একটা পর্যায়ে যাবে, সেটা নিশ্চয়ই জুলাইয়ের প্রথম সপ্তাহে কেউ ধারণা করতে পারেনি। তো বাংলাদেশে প্রক্রিয়াটা আপনি যেটি বলছেন অসাংবিধানিক, এটি অবশ্য সাংবিধানিক বলে যারা জুলাইয়ের পক্ষের আন্দোলনকারী ছিল তারাও দাবি করে না যে এই অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়াটা সেটি খুব সাংবিধানিক, ফলে তারা সংবিধানটাকেই মানে পুরোপুরি সংস্কার করা, বাতিল করা, সেটির পক্ষে কথা বলে। কিন্তু আমি আপনার কাছে একটু এটা জানতে চাই, আপনি বলছিলেন রাষ্ট্রপতির ভূমিকার কথা। হ্যাঁ, আমরা দেখেছি যে 3 বাহিনীর প্রধান কিভাবে তার পিছনে দাঁড়িয়েছিলেন এবং তিনি মানে ঘোষণা দিয়েছেন, তারপর শপথ পড়িয়েছেন, তার ভূমিকাগুলো অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কিন্তু তিনি তো মূলত আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা, একদম যদি বলি শেখ হাসিনা নিয়োগ করা তিনি রাষ্ট্রপতি, এবং তিনি ছাত্রলীগ করা একজন ব্যক্তি, যিনি নিজেই বলেছেন, এবং প্রচন্ড রকমের শেখ হাসিনার অনুগত ছিলেন। শেখ হাসিনার পায়ে ধরে সালাম করা সেই ছবিও তার খুব এসেছিল। পরবর্তীতে তো ওই অবস্থান দেখলাম, কিন্তু তারপরে যখন বিএনপি সরকার আসলো তখন তো লিখিত বক্তব্যে আওয়ামী সরকারকে ফ্যাসিস্ট, স্বৈরাচার ইত্যাদি বলেছেনই, সেটি না হয় লিখিত বক্তব্য, কিন্তু এমনকি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলছেন যে মানে যেখানে আগে তিনি বলেছিলেন বেগম জিয়া, মানে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম জিয়া, তাদের আমলে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে বলে তিনি ঘোষণায় বলছিলেন, তার ভাষণে বলছিলেন, সেখান থেকে এসে তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছেন, কিভাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন সেটা নিয়ে তার মুগ্ধতার কথা বলছেন, একদম গদগদ প্রশংসা আর কি যাকে বলে, সেটা দেখাচ্ছেন। আসল চেহারা কোনটা রাষ্ট্রপতির? আপনাদের সময় যেটা দেখতাম সেটা, নাকি বর্তমান সময় যেটা দেখলাম সেটা? অন্তর্বর্তীকালীন সময় না হয় তাকে বাধ্য করে করানো হয়েছে। দেখুন শারমিন, আপনি যে কথাগুলো বলেছেন, আপনার প্রত্যেকটি কথার সঙ্গে দ্বিমত করার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু এই জায়গায় যে কোনো মানুষ বা ব্যক্তি তিনি কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ করবেন, অনেক সময় সেটা নীতি, নৈতিকতা, সাহসিকতা সেটা প্রদর্শন করতে পারেন না। আমি মনে করি বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাকে সম্বোধন করতে পারি। তিনি এই পদটির প্রতি অসম্মান করেছেন, আমি শুধু এটুকুই বলতে পারি। আচ্ছা, তিনি পদটির প্রতি অসম্মান করেছেন, কিন্তু আসলে কোনটি তার আসল চেহারা সেটি আপনিও স্পষ্ট নন। দেখুন, আমি তো বললাম যে তিনি, কারণ আপনি কখনোই দ্বিচারিতা করতে পারেন না, এটা যে কোনো ভাবে নীতি নৈতিকতার বাইরে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক তার যে ইতিহাস আমরা জানি, পরবর্তীতে তিনি দুদকের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, তারপরে রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পেয়েছেন। তো এখন পর্যন্ত তার যে ভূমিকা, সংবিধান তো সবার জন্যই সমান। সংবিধান যেভাবে রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, একজন সংসদ সদস্যের জন্য, সাধারণ নাগরিকের জন্য, সেনাবাহিনীর জন্য, সকলের জন্যই সমান। এবং সংবিধান, আপনি আপনার কিছুক্ষণ আগে একটি মন্তব্য করেছিলেন যে যারা সেই জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে ছিল তারা সংবিধান মানেন না। হ্যাঁ, তারা তো শুধু সংবিধান কেন, তারা স্বাধীনতাও তো মানেন না। স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা মানেন না, যা মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছিল যে সংখ্যা, সেগুলোকে তারা মানেন না। জাতীয় সঙ্গীতের প্রতি তারা সম্মান প্রদর্শন করেন না। তারা তো অনেক কিছুই মানেন না, এখনো মানছেন না, ভবিষ্যতেও তারা মানবেন না। তো এটা, এই যে যারা না মানেন এবং এই যে রাষ্ট্রপতির যে আচরণ,
এটা আমি মনে করি সংবিধানের প্রতি, সংবিধানকে রক্ষা করার জন্য সাংবিধানিক যে পদগুলো, যে দায়িত্ব অর্পণ করা হয়, সংবিধান তাদেরকে যে দায়িত্বটা অর্পণ করে বা জাতির যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছে। জি, এইটা অবশ্য পুরনো কথা, কিন্তু আপনি যেহেতু ব্যর্থতার কথা বলছেন, সংবিধানের মোড়কে আপনারাও কি জনগণের ভোটাধিকার মানে থেকে বঞ্চিত করা বা জনগণের ভোটাধিকার যেটা আসলে সাংবিধানিক তাদের অধিকার, সেখান থেকে আপনারা মানে সেই সাংবিধানিক সেই জায়গাটি অক্ষুণ্ণ রাখতে আপনারাও কি ব্যর্থ হন নাই, বা আপনারা কি আসলে সেটাকে ভুলণ্ঠিত করেন নাই? আমরা তো দেখুন দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম, বঙ্গবন্ধু কন্যা তার কথাই যদি আমি এখানে উচ্চারণ করি, তিনি তো বলেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল। আমাদের ভুলভ্রান্তি ছিল না আমরা সেটা বলছি না, কিন্তু আমি যদি একটা ভুল করে থাকি, আপনাকেও আবার সেই ভুল পুনরাবৃত্তি করে করতে হবে, এই ধরনের তো কোনো কথা কি জাতি মেনে নিবে, বা এটা কি খুব ভালো হবে? আচ্ছা, তো তাহলে আমরা যদি প্রথম অংশ, আপনার কথার প্রথম অংশটুকুতে থাকি, আপনারা কি এটা মেনে নেন যে আপনারা ভুল করেছেন? হ্যাঁ, আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম। আমাদের এই দেশের অর্থ সামাজিক অবস্থা দেখুন 2006-7 কোথায় ছিল, 2024-25 মানে 25 তো না, 23-24 কোথায় এসে দাঁড়িয়েছিল। তো আমাদের অনেকগুলো ভালো কাজ ছিল, এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে আমাদের কিছু ভুল ভ্রান্তি তো নিশ্চয়ই ছিল, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। আচ্ছা, এটা কি ভুল, মানে মানুষ মাত্রই ভুলের মতো একটা ভুল, সাধারণ ভুল, মানে মানুষকে মানে এক টার্মের পর আরেক টার্ম, তারপরে আরেক টার্ম, এরকম তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এটা কি একটা সাধারণ মানুষ মাত্রই ভুল? না, আপনি দেখুন, আমি খুব স্পষ্ট ভাবেই কথা বলি, আপনি কি একটার পর একটা কোনটার কথা বলবেন? আপনি 2008-এর নির্বাচন, 2014-এর নির্বাচন, 18-র নির্বাচন, 24-এর নির্বাচন, আপনি তো এক কাতারে নিলে হবে না। এই যে ইউনূস সাহেব যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন, দেখুন বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে বড় যে ইমেজ এবং তার সবচেয়ে বড় যে অর্জনটা ছিল, তিনি দেশে ফিরে এসে মানুষের রাজনৈতিক অধিকার এবং ভোটাধিকার এই আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি সফল হয়েছেন। তো এই জায়গায় তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, নিঃসন্দেহে যারা তার ভাবমূর্তি নষ্ট করার জন্য নির্বাচনে বিভিন্ন অনিয়ম করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ক্ষমতায় ছিলাম, আমরা এই দায় এড়াতে পারি না, এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু দেখুন, নেত্রীর ইমেজকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করেছে, এবং তারা ধীরে ধীরে সেই প্লটটা তৈরি করেছে, সেই প্লটটা কি শুধু 18 বা 14, সেটা কিন্তু বিডিআর মিউটিনির মতো যে ঘটনাটা, নৃশংস ঘটনা, এই ঘটনার আগে থেকেই কিন্তু বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তে এই ঘটনা, এটা কি শুধু বিডিআর এর জওয়ানদের দ্বারা সংগঠিত হয়েছে? তারা কি এতই সাহসী ছিল যে বিডিআর এর অফিসারদেরকে হত্যা করবে, তাদের পরিবারকে নির্যাতন করবে? এবং আপনি দেখুন, সেই সময় সেই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, দোষী সাব্যস্ত হয়েছিল, তাদেরকে বিএনপি ক্ষমতায় এসে, ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদেরকে একে একে সকলকে কিন্তু জেল থেকে ছেড়ে দিল। শুধু কি জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? আজকে এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং এই সব কিছুকে কিন্তু আপনি একই ফ্রেমে দেখতে হবে। আপনি যদি বিচ্ছিন্ন করে এক একটা ঘটনাকে দেখেন, এই এক একটা ঘটনা সঙ্গে আরেকটার কিন্তু একদম সম্পূর্ণ যোগসূত্র আছে। আপনি দেখুন, চলে গেলেন দেশি বিদেশি পক্ষ জড়িত বলে, বিদেশি কারা জড়িত? বিদেশি, এটা এই যে বিদেশি কারা জড়িত, সেটা তো বিদেশি গণমাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা কিন্তু দেশে দেশে কারা জাতীয়তাবাদী শক্তিগুলোকে ধ্বংস করতে চায়, কারা বিভিন্ন মহাদেশে জাতীয়তাবাদী জনপ্রিয় নেতাদেরকে বা যারা তার দেশের জনগণের অধিকার নিয়ে কথা বলেন, তাদেরকে কিভাবে হত্যা করতে চায়, নির্বাসনে দিতে চায়, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায়, এবং তাদের পছন্দের পাপেট গভর্নমেন্ট নিয়ে আসতে চায় ইউনূস মার্কা, এটা কিন্তু সবাই জানে। না, বিডিআর বিদ্রোহের সাথে বিদেশি শক্তি কারা, সেটি আসলে যদি আপনি স্পষ্ট করেন, সবাই জানার মধ্যেও একটু স্পষ্ট হয়ে যায় আসলে কারা তারা, আপনার মানে বিশ্লেষণ। দেখুন, চিলিতে কারা ঘটনাটাই ঘটিয়েছিল, ইন্দোনেশিয়ায় যে হাজার হাজার কমিউনিস্টদেরকে হত্যা করা হলো, কারা হত্যা করেছে? বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? আপনার লিবিয়ার গাদ্দাফিকে কারা হত্যা করেছে? সাদ্দামকে কারা হত্যা করেছে? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কারা তুলে নিয়েছে? ইরানের এই যে একের পর এক তাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে? এগুলো তো সবার কাছে পরিষ্কার। আপনি যুক্তরাষ্ট্রের কথা বলছেন, মানে বিডিআর বিদ্রোহ থেকে সেখানেও যুক্তরাষ্ট্রের ভূমিকা, মার্কিনীদের ভূমিকা।
নিশ্চয়ই আমরা সেটা হয়তো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু এই প্লট গুলো তৈরি করা হয়েছে, কারা তৈরি করেছে, কারা অর্থায়ন করেছে? মার্কিনীরা নিজেরাই তো বলেছে যে তারা বাংলাদেশে রেজিম পরিবর্তনের জন্য অর্থ দিয়েছে। কিন্তু নিজে বলেছে এই টাকাটা কার কাছে গেল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাক্ষাৎকারে যে লিখিত সাক্ষাৎগুলো দিচ্ছিলেন সাউথ চায়না মর্নিং পোস্ট বা রাশিয়ার কোনো গণমাধ্যমে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মার্কিনীদের ভূমিকার ব্যাপারে তিনি সেখানে তিনি ডিনাই করছেন, যেখানে তিনি আগে বলতেন যে মার্কিনীরা চায় নাই বলেই তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই বা তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, সেখানে তিনি কিন্তু বলছেন যে এরকম কোনো প্রমাণ নাই যে মার্কিনীরা ভূমিকা রেখেছে বা মার্কিনীদের হাত ছিল। আমিও তো বলেছি যে আমাকে যদি আপনি বলেন এই ঘটনাগুলোর সঙ্গে তো প্রমাণ থাকে না, কেউ কোনো অপকর্ম করলে সেটা কি প্রমাণ রেখে করে? অবশ্যই তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে প্রমাণ না থাকলে কি তিনি এমনি বলছেন হাওয়ার উপর ভেসে? নিশ্চয়ই তার কাছে কোনো একটা কিছু এসেছিল যেটা আসলে যেটারই বহিঃপ্রকাশ তিনি বলেছেন ক্ষমতা ছাড়ার মানে ক্ষমতাচ্যুত হবার আগে পরে। দেখুন, আমাদের আজকে তেল গ্যাস কার কাছে গেল? আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দেশে তো সেই আন্দোলনের সময় বলা হয়েছিল, কৌটার কথা বলা হয়েছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলা হয়েছিল, কিন্তু 5ই অগাস্টেই তো 32 নম্বরে গিয়ে আক্রমণ করা হলো, বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলা হলো, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি স্তম্ভে আঘাত করা হলো। তো এই যে বিষয়গুলো আপনি দেখুন, এইখানে আজকে আমাদের দেশে যে চুক্তিটা হলো আমেরিকার সঙ্গে, এই চুক্তিতে বাংলাদেশের কোন স্বার্থটা সংরক্ষিত হয়েছে? সেটা কৃষক হোক, শিল্পপতি হোক, সাধারণ মানুষ বা ভোক্তা হোক, প্রত্যেকেই কিন্তু আজকে একটা ঝুঁকির মধ্যে পড়েছেন। ওষুধ শিল্প বলেন, গার্মেন্টস বলেন, এমনকি আপনি যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আপনার অসাংবিধানিক, বেআইনি ভাবে, অমানবিক ভাবে দেশের মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে আপনারা যত অপকর্ম করেছেন, সব অপকর্ম থেকে প্রথমে তো ইন্ডেমনিটি দিয়েছেন সেই সমস্ত জঙ্গিদেরকে যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, পুলিশকে হত্যা করেছে, জ্বালিয়ে মেরেছে, 450 থানা থেকে অস্ত্র লুট করে নিয়েছে, তাদেরকে ইন্ডেমনিটি দিলেন এবং নিজের ইন্ডেমনিটির জন্য যে চুক্তিটি করলেন, সেই চুক্তি করার পরে বাংলাদেশের ব্যবসায়ী বা সাধারণ মানুষের কোন কাজে আসলো? আপনি সেই সময় বলেছিলেন, এই আসিফ নজরুলদের মতো আরো অনেকেই বলেছিলেন যে ভারতের আধিপত্য, ভারতের 26 লক্ষ মানুষ কাজ করে, ভারতের সঙ্গে বিভিন্ন গোলামি চুক্তি হয়েছে। 2 বছর ইউনূসের সেই মবের সময়টা গেল, বিএনপি এখন ক্ষমতায় আছে, তারা কি কোনো একটা চুক্তির কোনো একটি ক্লজ, একটি লাইন, একটি শব্দ দেখাতে পেরেছে? আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি করেছেন, কোন কাজ করেছেন? আজকে আপনার খোলাসা করেছে সেটা আসলে হয় নাই, কিন্তু আপনি আপনার যে অবস্থানটা, যে মার্কিন দোষারোপ একটা জায়গা আছে, আমি এখান থেকে আসলে পরে প্রশ্নটা একটু তুলে রাখছি, কারণ আগের অংশটাই শেষ হয়নি, যেটি যে শেখ হাসিনা ফেরার যে বার্তা দিচ্ছেন, মার্কিনরা চায় নাই বলেই বা আমেরিকা চায় নাই বলেই তাকে পদচ্যুত হতে হয়েছে। এখন আমেরিকাকেই দোষারোপ করে বা আমেরিকা না চাইলে আপনারা ফিরতে পারবেন কিনা সেই প্রশ্নটা একটু পরের জন্য তুলে রাখলাম, কিন্তু কথা হচ্ছিল যে রাষ্ট্রপতির এখন পদচ্যুত হওয়ার ব্যাপারটা আসছে। আপনি বলছিলেন 3টা গুরুত্বপূর্ণ পোস্ট, আরও একটা গুরুত্বপূর্ণ পোস্ট সাংবিধানিক না হলেও সেনাপ্রধান, তিনি এবং রাষ্ট্রপতি তারা বহাল থেকে গেলেন আপনাদের ক্ষমতা হারানোর পরেও। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা সাক্ষাৎকারে, একটা ভার্চুয়াল বৈঠকে তিনি বলছিলেন যে যারা আসলে বলছিলেন যে একবার যারা বিট্রে করে তারা সবসময় বিট্রে করে, শেখ হাসিনার দূরদর্শিতা নিয়েও প্রশ্ন করছিলেন, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান নিয়োগের ব্যাপারে তিনি প্রশ্ন করছিলেন এবং তাদেরকে নিয়ে নতুন রণকৌশল সাজালে সেটা কখনো সফল হবে না, এরকম বক্তব্য দিচ্ছিলেন। এই যে নতুন রণকৌশল সাজালে সফল হবে না, এই বার্তাটা বা এই সাবধান বাণীটা কেন দিচ্ছেন? এরকম কি কোনো রণকৌশল সাজানো হচ্ছে আসলে যেখানে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আছেন? দেখুন, কাদের ভাই প্রথমে যে কথাটি বলেছেন, যিনি কমিটমেন্ট থেকে সরে যান, যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গেই তিনি সরে যেতে পারেন। তিনি রাষ্ট্রপতি হতে পারেন, সেনাপ্রধান হতে পারেন, যেই হন না, যে ব্যক্তি তার নীতি নৈতিকতা থাকে না এবং সে কমিটমেন্টের মধ্যে থাকে না, সে যে কারো সঙ্গে সে কথার বরখেলাপ করতে পারে। এই পর্যন্ত তো আমি তার সঙ্গে একমত। এবং দেখুন, সেনাপ্রধান তো সাংবিধানিক, আমি যেহেতু 3টি সাংবিধানিক পদের কথা বলেছি এই কারণে তার কথা উল্লেখ করিনি। রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে তারা যদি রাষ্ট্রপতিকে নিয়ে অস্বস্তিতে থাকেন, সেনাপ্রধানকে নিয়েও খুব স্বস্তিতে থাকার কিন্তু সুযোগ আছে বলে মনে করি না। তারা মনে করবেন যে আগের সরকার তাকে নিয়োগ দিয়েছিল, তাদের নিউট্রাল ভূমিকা বা তারা যখন তাদের যে
পরবর্তীতে যে তাদের ভূমিকাটা ছিল সেই কারণেই তো ষড়যন্ত্রকারীরা বা আন্দোলনকারীরা বা জঙ্গিরা সেই সময় সফল হয়েছে। তো এখন যে আবার আরো এই ধরনের কিছু হবে না, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি নিশ্চয়ই কেউ দিতে পারে না। এবং যিনি একসময় কথার বরখেলাপ করেন তিনি তো বারে বারে করতেই পারেন। কিন্তু ওই যে মানে ওই প্রশ্নটাই যে রণকৌশল কি সাজানো হচ্ছে আপনাদের এমন? না, রণকৌশল দেখুন, রাষ্ট্রপতি বা সেনাপ্রধানকে আওয়ামী লীগের মতো একটি দল তার সাধারণ নেতাকর্মী, তার দলীয় কর্মী সমর্থকের উপর নির্ভর করেই রণকৌশল সাজায়। এই জায়গায় প্রশাসন কোনো বিশেষ বাহিনী বা বিশেষ কোনো দেশি বিদেশি সংস্থার প্রতি বা শক্তির প্রতি যে সহযোগিতা নিয়ে বা তাদের ভরসায় করে যাবে, এটা কিন্তু আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়, সেই পাকিস্তানের সময়ও তকমা দেওয়া হয়েছে, বাংলাদেশ স্বাধীন করার পরেও বা এখন পর্যন্ত এই কথাগুলো বলা হয়। কিন্তু এগুলো যে শুধু কথামালা বা রাজনীতির জন্য বা বিরোধিতার জন্য বিরোধিতা, সেগুলো কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিমত্তার উপর দিয়েই তারা অতীতেও এদেশের মানুষের জন্য কাজ করেছে, এখনো করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। মানে এই নিজস্ব শক্তিমত্তার মধ্যে তো তার নিয়োগও আসলে আছে, মানে যাদেরকে নিয়োগ করা যায়, যেমন রাষ্ট্রপতি তো সরাসরি ছাত্রলীগ করা মানুষই বলে তিনিই বলেছেন। একটু এটাও জিজ্ঞাসা করি, সেনাপ্রধানের সাথেও কি কোনো যোগাযোগ হয়েছে পরবর্তীতে? শেখ হাসিনার আগে বটে। হ্যাঁ, না দেখুন, বাংলাদেশ একটা ছোট্ট জায়গা, আপনি অনেকের সঙ্গেই অনেকের যোগাযোগ থাকতেই পারে, এবং এই দেশে ছাত্রলীগ করেন নাই এমন মানে বিপুল সংখ্যক মানুষ, যেখানে দেশের আমি বলবো না অর্ধেক মানুষ, আপনি এটা তো আমরা স্বীকার করি, 40 থেকে 45% মানুষ আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা বা সমর্থন বা আদর্শিক ভাবে আছে। তো এই জায়গায় আপনি কি দাঁড়াচ্ছে, প্রতি 2 জনের মধ্যে বা 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ। তো এই জায়গায় আজকেও তো মনে করেন যে প্রায় মনে হয় 17 জন পুলিশ অফিসারকে অবসরে পাঠানো হয়েছে, প্রতিদিনই তো পাঠানো হচ্ছে। প্রশাসনের যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদেরকে পাঠানো হচ্ছে। তো এটা কি শুধু ছাত্রলীগ করার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে? তো এভাবে যদি করতে হয় তাহলে দেশের অর্ধেক মানুষকেই তো আপনার চাকরি বাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে।